আসসালামু আলাইকুম। আজকে ষষ্ঠ অধ্যায়ের শুরু করব ৮ নম্বর প্রশ্ন দিয়ে। আজকে ষষ্ঠ অধ্যায়ের দ্বিতীয় তথা শেষ ক্লাস শুরু করতেছি। উৎপাদন আজকের প্রশ্ন হচ্ছে উৎপাদন কৌশল ব্যাখ্যা করো। আচ্ছা, উৎপাদন কৌশলটা আগে কি আমি একটু বলে নিই। উৎপাদন কৌশলটা হচ্ছে যে পদ্ধতিতে বা যে কৌশলে একটা উৎপাদন কার্য পরিচালনা করা হয় সেটাই হচ্ছে উৎপাদন কৌশল। উৎপাদন কৌশল মূলত দুই প্রকার। একটা হচ্ছে শ্রম নিবিড় উৎপাদন কৌশল আর একটা হচ্ছে মূলধন নির্ভর উৎপাদন কৌশল। আর একটু ডিটেলসে যদি বলি তাহলে বলা যায় যে উৎপাদন কৌশলে শ্রমের ব্যবহার বেশি করা হয় সেটি শ্রম নিবিড় উৎপাদন কৌশল। আর যে উৎপাদন কৌশলে মূলধনের ব্যবহার বেশি করা হয় সেটা হচ্ছে মূলধন নিবিড় উৎপাদন কৌশল। এবার একটু ডিটেলসে আসা যাক। যে কৌশল পদ্ধতিতে উৎপাদন করলে শ্রম বেশি লাগে তাকে বলা হয় শ্রম নিবিড় উৎপাদন কৌশল। এই কৌশলের অধীনে মূলধন কম লাগে বলে ইহাকে আবার মূলধন সঞ্চয়ী উদ্ভাবনা বলা হয়। আবার যে কৌশল পদ্ধতিতে উৎপাদন করলে মূলধন বেশি লাগে তাকে বলা হয় মূলধন নিবিড় উৎপাদন কৌশল। এই কৌশলের অধীনে শ্রম কম লাগে বলে ইহাকে আবার শ্রম সঞ্চয়ী উদ্ভাবন বলা হয়। আচ্ছা, তাহলে যেটাতে মূলধন কম লাগে সেটা হচ্ছে শ্রম নিবিড় উৎপাদন কৌশল, আর যেটাতে মূলধন বেশি লাগে সেটা হচ্ছে মূলধন নিবিড় উৎপাদন কৌশল। এবার চিত্রে চলে যাওয়া যাক, চিত্রটা দেখা যাক। আচ্ছা, চিত্রে আমরা দেখতে পাচ্ছি ও এক্স অক্ষে শ্রম আর ও ওয়াই অক্ষে মূলধন দেখানো হয়েছে। শ্রমের ব্যবহার যখন আমরা L0 পর্যন্ত করতেছি তখন মূলধনের ব্যবহার হচ্ছে K0 পর্যন্ত। আবার মূলধনের ব্যবহার কমিয়ে K1 করা হলে শ্রমের ব্যবহার বাড়িয়ে L1 করা হয়, অর্থাৎ একটার পরিমাণ কমিয়ে আরেকটার পরিমাণ বাড়িয়ে আমরা করতে পারি। এখানে দেখতে পাচ্ছি যখন আমরা মূলধনের পরিমাণ K0 পর্যন্ত করি এবং শ্রমের পরিমাণ L0 পর্যন্ত করি তখন সেই উৎপাদনটা হবে মূলধন নিবিড় উৎপাদন। আবার যখন মূলধনের পরিমাণ K1 পরিমাণ ব্যবহার করে এবং শ্রমের পরিমাণ L1 পর্যন্ত ব্যবহার করি তখন সেটা হবে মূলধন নিবিড় উৎপাদন। এবার দেখা যাক চিত্রের বর্ণনায় কি আছে। চিত্রের IQ1 হচ্ছে একটি সমউৎপাদন রেখা যার এ ও বি বিন্দুতে 100 একক উৎপাদন নির্দেশিত হয়। আচ্ছা, একটু চিত্রে চলে যায়, একটু চিত্রের সাথে মিলাই দেখি তাহলে একটু বেশি ভালো হয়। আচ্ছা, চিত্রে আমরা দেখতে পাচ্ছি একটা সমউৎপাদন রেখা দেওয়া আছে IQ। এই রেখাতে উৎপাদন হচ্ছে 100 একক। আর এ বিন্দুতে উৎপাদন করলে শ্রম লাগবে L0 এবং মূলধন লাগবে K0 পরিমাণ। আচ্ছা, এই বিন্দুতে যদি আমরা উৎপাদন করি তাহলে মূলধনের পরিমাণ লাগবে K0 এবং শ্রমের পরিমাণ লাগবে L0 পরিমাণ। এটাকে বলা হচ্ছে মূলধন নিবিড় উৎপাদন, কারণ এখানে মূলধনের ব্যবহারটা বেশি হচ্ছে। বি বিন্দুতে উৎপাদন করলে শ্রম লাগবে L1 পরিমাণ এবং মূলধন লাগবে K1 পরিমাণ। শ্রম বেশি ব্যবহৃত হয় বলে বি বিন্দুতে কৌশলকে বলা হয় শ্রম নিবিড় উৎপাদন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মূলধনের পরিমাণ কম এবং শ্রমের পরিমাণ বেশি, তাই এটা হবে শ্রম নিবিড় উৎপাদন। তাহলে মূলধন নিবিড় উৎপাদন আর শ্রম নিবিড় উৎপাদন আশা করি সবার কাছে ক্লিয়ার। এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন হচ্ছে সমখরচ রেখা কি? সমখরচ রেখা কিভাবে অঙ্কন করবে ব্যাখ্যা করো। আচ্ছা, সমখরচ রেখাটা কি আগে বলি। সমখরচ রেখার আরেক নাম হচ্ছে বাজেট রেখা। যে নির্দিষ্ট পরিমাণ টাকা বা বাজেট দ্বারা আমরা আমাদের ব্যয়টাকে নির্বাহ করি সেটাই হচ্ছে সমখরচ রেখা। সমখরচ রেখা হচ্ছে এমন একটি রেখা যার বিভিন্ন বিন্দুতে দুটি উপাদানের বিভিন্ন সংমিশ্রণ ক্রয়ের ক্ষমতা প্রকাশ পায় এবং প্রতিটি সংমিশ্রণ ক্রয়ের খরচ একই থাকে, অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ বাজেট দ্বারা আমরা দুটি দ্রব্যের সংমিশ্রণ ক্রয় করব এবং প্রত্যেকটা সংমিশ্রণের খরচ আমাদের সেম থাকবে। আবারও সহজভাবে বলা যায় যে রেখার বিভিন্ন বিন্দুতে উৎপাদকের একই পরিমাণ অর্থের সাহায্যে ক্রয় করা দুটি উপাদানের বিভিন্ন সমন্বয় প্রকাশ পায়। তা দেখানো হয় যে সমখরচ রেখা দেখানো হয় তাকে সমখরচ রেখা বলে। ধরি একটি সমখরচ রেখার সমীকরণ এখানে আমরা দেখতে পাচ্ছি। সিও হচ্ছে সমখরচ রেখার সমীকরণ বা বাজেটের পরিমাণ PL ইন্টু L প্লাস PK ইন্টু K। আচ্ছা, C0 হচ্ছে খরচের পরিমাণ বা বাজেট আমরা এখানে প্রকাশ করব। PL তে প্রতি একক শ্রমের দাম, L তে হচ্ছে প্রতি এক মোট শ্রমের পরিমাণ, প্লাস
পি কে হচ্ছে প্রতি একক মূলধনের দাম, আর কে হচ্ছে মোট মূলধনের পরিমাণ। তাহলে মোট প্রতি একক শ্রমের মূল্য দ্বারা মোট শ্রমের মূল্যকে গুণ করলে তার সাথে প্রতি একক মূলধনের মূল্যকে মোট মূলধনের মূল্য দ্বারা যোগ করলে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে বাজেট বা সমখরচ রেখা। এখন দেখি, যদি এখানে একটা উদাহরণ দেওয়া আছে, PL is equal to 10 আর PK is equal to 5 হলে C0 is equal to 100 হয়, তবে সমখরচ সমীকরণটি হবে 10L plus 5K equal to 100। এখানে PL এর মান 10, PK এর মান 5, তাই ওইগুলার মান বসাই দিয়ে জাস্ট C0 টা 100 আমাদের দেখানো হয়েছে। এখানে এবার তালিকার মাধ্যমে আমরা দেখি। আগেই বলেছিলাম যে সমখরচ রেখা দ্বারা দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ করে। এখানে দুটি দ্রব্য ধরা হয়েছে শ্রম ও মূলধন, বিভিন্ন সংমিশ্রণ দেখানো হয়েছে ABC, এবং মোট ব্যয়টা সমান থাকবে 100, যেটা আমরা চিত্রে দেখেছিলাম যে আইকিউ এর পরিমাণটা সমান থাকবে। আচ্ছা, এটা চিত্র আমরা দেখব। এখন দেখি, শ্রমের পরিমাণ যখন আমার 0 একক লাগছে, মূলধনের পরিমাণ তখন আমার 20 একক। অর্থাৎ একটা দ্রব্যের পরিমাণ বাড়িয়ে আরেকটা দ্রব্যের পরিমাণ কমিয়ে আমাদের মোট ব্যয়টা সমান রাখতে হবে। তাহলে শ্রমের পরিমাণ আমি যখন 0 রাখবো তখন আমাদের সম্পূর্ণটা ব্যবহার হবে মূলধনের ক্ষেত্রে, তাই মূলধন হচ্ছে 20 একক। আবার শ্রমের পরিমাণ যদি আমি বৃদ্ধি করি, 0 থেকে 5 করি, তখন মূলধনের পরিমাণ আমাকে কমাইতে হবে 20 থেকে 10, এবং মোট ব্যয়টা আমার সমান রাখতে হবে 100। এরপর শ্রমের পরিমাণ আমি আরো বাড়িয়ে 10 একক করার ফলে মূলধন পরিমাণ আমার 0 হয়ে যাবে। অর্থাৎ যতটুকু আমি উৎপাদন করব বা যতটুকু আমি খরচ করব, সবটুকুই আমি শ্রমের পিছনে খরচ করতেছি, যার কারণে আমার মূলধনটা 0 হয়ে যাচ্ছে, কিন্তু আমার মোট ব্যয়টা সমান থাকতেছে। অর্থাৎ আমরা এই তালিকা থেকে দেখতে পাচ্ছি যে দুটি দ্রব্যের সংমিশ্রণ এমন ভাবে করতে হবে যেন আমার মোট ব্যয়টা সমান থাকে। যদি আমার সম্পূর্ণ টাকাটা আমি মূলধনের ক্ষেত্রে খরচ করি, তাহলে আমার শ্রম 0 হবে। আবার সম্পূর্ণ টাকাটা যদি আমি শ্রমের ক্ষেত্রে খরচ করি, তাহলে আমার মূলধন 0 হবে। আবার কোনো একটা দ্রব্যের পরিমাণ বাড়াইলে আরেকটার পরিমাণ কমিয়ে আমাদের মোট ব্যয়টা সমান রাখতে হবে। এবার আমরা চিত্রে চলে যাই। চিত্র ঠিক আমরা যেভাবে আমরা তালিকা তৈরি করছি, চিত্রটা ঠিক সেই অনুযায়ী হবে। চিত্রের দেখো OX অক্ষে শ্রম এবং OY অক্ষে মূলধন দেখানো হয়েছে। তালিকা অনুযায়ী আমরা জানি মূলধনের পরিমাণ যখন আমাদের 20 একক, তখন আমাদের শ্রমের পরিমাণ 0, যেকে এ বিন্দু দ্বারা প্রকাশ করা হয়েছে। এরপর শ্রমের পরিমাণ আরো বাড়িয়ে যখন 5 একক করা হয়, তখন মূলধনের পরিমাণ কমিয়ে 10 একক করা হয়। এরপর শ্রম যদি আরো বাড়ানো হয় 10 একক, তাহলে মূলধন হচ্ছে 0, যেটা হচ্ছে আমাদের ভূমি অক্ষের সাথে লেগে গিয়েছে। এবার ABC যোগ করে যে রেখাটা আমরা পাবো সেটা হচ্ছে সমখরচ রেখা। এটা একদম তালিকা অনুযায়ী করা, এবং তালিকাটা আমাদের কাল্পনিক। তালিকাটা কোনো মাপ যোগ কোনো কিছুই নাই, বা এই রেখাটারও কোনো মাপ যোগ নাই, জাস্ট আমাদের একটা তালিকা অনুযায়ী এই চিত্রটা ঠিক যেভাবে আঁকা আছে সেইভাবেই আঁকতে হবে। আশা করি এটা সবার কাছে এখন ক্লিয়ার। চিত্রের ব্যাখ্যায় কি আছে এবার আমরা একটু দেখি। চিত্রের ভূমি অক্ষে এল এবং লম্ব অক্ষে মূলধন কে নির্দেশ করা হয়েছে। মনে করি উৎপাদনকারী এল এবং কে উৎপাদন নিয়োগে 100 একক টাকা ব্যয় করে, যেটা আমি বলেছিলাম যে আমাদের মোট ব্যয়টা হবে 100, এবং দুটি উপাদান ব্যবহার করা হচ্ছে, একটা হচ্ছে শ্রম আর একটা হচ্ছে মূলধন। এখন দেখো, এই উৎপাদক যদি পুরোটা অর্থাৎ এই 100 টাকার পুরোটাই যদি শ্রমের ক্ষেত্রে নিয়োগ করে বা ব্যয় করে, তাহলে তার শ্রমের পরিমাণ হবে 10 একক এবং মূলধনের পরিমাণ হবে 0। দেখো, যদি পুরো 100 টাকায় শ্রম নিয়োগে ব্যয় করে, তবে কিউসি পরিমাণ অর্থাৎ 10 একক শ্রম করা সম্ভব। এই বিষয়টি চিত্রের সি বিন্দুতে দেখানো হয়েছে। আবার উৎপাদন করে যদি 100 একক মূলধন কে নিয়োগে ব্যয় করা হয়, তাহলে 20 একক নিয়োগ করা সম্ভব, যা চিত্রের এই বিন্দু দ্বারা দেখানো হয়েছে, যেটা আমরা চিত্রে দেখে এসেছি। যদি বি সংমিশ্রণ ক্রয় করে, তবে 10 একক মূলধন ও 5 একক শ্রম নিয়োগ করা সম্ভব। এখন এ বি সি বিন্দুগুলো যোগ করে এসি রেখা পাওয়া যায়,
তাই হচ্ছে সমখরচ রেখা। অর্থাৎ আমি যেভাবে চিত্রটা বললাম ঠিক সেইভাবে বর্ণনাটা লেখা আছে। কেউ চাইলে বর্ণনাটা এভাবেও দিতে পারো, আর না চাইলে নিজের মতো করে দিতে পারো। চিত্রটা যদি বুঝে থাকো তাহলে নিজের মতো করে বর্ণনাটা দেওয়া যাবে। এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন হচ্ছে সমউৎপাদন রেখার ঢাল কি? সমউৎপাদন রেখার ঢাল কি নির্দেশ করে? আচ্ছা, সমউৎপাদন রেখার ঢালটাকে কি বলে নি? যখন কোনো দ্রব্যের একটা দ্রব্যের পরিমাণ বাড়িয়ে আরেকটা দ্রব্যের পরিমাণ কমানো হয় এবং এটাকে বলা হচ্ছে প্রান্তিক কারিগরি পরিবর্তনের হার, আর এটাকে সমউৎপাদন রেখার ঢাল বলে। এখন দেখা যাক এখানে কি লেখা আছে। উৎপাদনের পরিমাণ অপরিবর্তিত রেখে একটি উৎপাদনের নিয়োগ বৃদ্ধি করতে গেলে অপর উৎপাদনটি নিয়োগ কমাতে হয়। এভাবে উৎপাদনের পরিমাণ অপরিবর্তিত রেখে একটি উপাদান এক একক বাড়ানোর জন্য অপর উপাদানটির নিয়োগ যে পরিমাণ হ্রাস করতে হয় তাকে উপাদান দুটির প্রান্তিক কারিগরি পরিবর্তনের হার বা MRTS বলে। যেটা আমি বললাম, দুটি দ্রব্য বা দুটি সংমিশ্রণের মধ্যে একটি দ্রব্যের পরিমাণ বাড়িয়ে আরেকটি দ্রব্যের পরিমাণ কমিয়ে যেটা করা হয়, যে উৎপাদনটা করা হয় সেটাকে বলা হয় প্রান্তিক কারিগরি পরিবর্তনের হার, আর এটাকেই বলা হয় সমউৎপাদন রেখার ঢাল। একদম লাস্টে আমরা এই সমউৎপাদন রেখার ঢালটা উল্লেখ করব, কিন্তু এর আগ পর্যন্ত আমরা প্রান্তিক কারিগরি পরিবর্তনের হার হিসেবেই দেখাবো। আচ্ছা, দ্বিতীয় প্যারায় কি আছে দেখা যাক। একটি উৎপাদনের পরিমাণ হ্রাস এবং অপর একটি উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করে সমপরিমাণ দ্রব্য উৎপাদন করতে হলে দেখা যায় যে দ্বিতীয় উপাদানটির অতিরিক্ত এককের পরিবর্তে প্রথম উপাদানটির পরিমাণ ক্রমহ্রাসমান হারে কমাতে হবে। পরিবর্তনের এই বৈশিষ্ট্যকে ক্রমহ্রাসমান প্রান্তিক কারিগরি পরিবর্তনের হার বলে। এই উপাদান দুটির মধ্যে প্রান্তিক কারিগরি পরিবর্তনের হার ক্রমহ্রাসমান হওয়ার কারণ এর পরস্পরের বিকল্প নয়। অর্থাৎ একটার বদলে আরেকটা কখনোই ব্যবহার করা যায় না, যার কারণে একটার পরিমাণ বাড়িয়ে আরেকটার পরিমাণ কমিয়ে আমাদের ব্যবহার করতে হবে। অর্থাৎ দুটি দ্রব্যই আমাদেরকে ব্যবহার করতে হবে, কখনো একটার পরিবর্তে আরেকটা ব্যবহার করা সম্ভব নয়। এখন দেখি তালিকায় কি লেখা আছে। তালিকায় হচ্ছে আমাদের কিভাবে এই প্রান্তিক কারিগরি পরিবর্তনের হারটা আমরা বের করব সেটা বের করা আছে। এখন দেখি, বিভিন্ন দ্রব্যের সংমিশ্রণ ABCDE দেওয়া আছে, দুটি উপাদান শ্রম ও মূলধন দেওয়া আছে, উৎপাদনের পরিমাণটা সমান Q0 পরিমাণ দেওয়া আছে, আর প্রান্তিক পরিবর্তনের হার MRTS এখানে দেওয়া আছে। আচ্ছা, প্রথম উপাদান সংমিশ্রণ শ্রম, যখন আমরা 1 একক ব্যবহার করব মূলধন তখন 12 একক ব্যবহার করব। আগেই বলিনি এই তালিকাটা সম্পূর্ণই কাল্পনিক, একটা কাল্পনিক তালিকা আমরা তৈরি করেছি। আমরা চাইলে সংখ্যাগুলো চেঞ্জ করে দিতে পারি, আবার এই সংখ্যাগুলো রাখতে পারি। শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে, অনুপাতটা যেন ঠিক থাকে। এখন দেখি, যখন শ্রম আমরা 1 একক ব্যবহার করছি এবং মূলধন 12 একক ব্যবহার করছি তখন এখানে প্রান্তিক পরিবর্তনের কোনো হার নেই। এরপর আমরা যখন শ্রমের পরিমাণ বৃদ্ধি করব, অর্থাৎ 1 একক থেকে 2 একক বৃদ্ধি করব এবং মূলধনের পরিমাণ কমাইতে হবে। অর্থাৎ শ্রমের পরিমাণ 1 একক বৃদ্ধি করার জন্য মূলধনের পরিমাণ কতটা কমাইতে হবে সেটাই হচ্ছে প্রান্তিক কারিগরি পরিবর্তনের হার। এখানে দেখা যাচ্ছে যে শ্রমের পরিমাণ 1 একক বাড়ানোর ফলে মূলধনের পরিমাণ 4 একক কমে গিয়েছে, তাই MRTS হবে 1:4। এরপরে শ্রমের পরিমাণ আরো 1 একক বৃদ্ধি করার ফলে মূলধনের পরিমাণ 3 একক কমে গিয়ে 5 একক হয়েছে, যেখানে MRTS এর মান হচ্ছে 1:3। এরপরে আরো শ্রমের পরিমাণ 1 একক বৃদ্ধি করার ফলে মূলধনের পরিমাণ কমে গিয়েছে 2 একক, যেখানে MRTS এর পরিমাণ 1:2। এরপর শ্রমের পরিমাণ আরো 1 একক বৃদ্ধি করার ফলে মূলধনের পরিমাণ কমে গিয়েছে 1 একক, যেখানে MRTS এর পরিমাণ 1:1। এভাবে আমরা তালিকাটা তৈরি করব। এরপরে আমরা চিত্রে চলে যাই। আচ্ছা, এই তালিকা অনুযায়ী আমরা চিত্রটা তৈরি করব। দেখো, চিত্রের OX অক্ষে শ্রম এবং OY অক্ষে মূলধন দেখানো হয়েছে এবং একটি সমউৎপাদন রেখা IQ দেখানো হয়েছে। এখন আমরা তালিকা অনুযায়ী দেখি
যখন শ্রমের পরিমাণ ছিল 1 একক তখন মূলধনের পরিমাণ 12 একক, যেটা এ বিন্দু দ্বারা প্রকাশ করা হয়েছে। এরপর শ্রমের পরিমাণ আমরা 1 একক করে বাড়িয়ে এবং মূলধনের পরিমাণ 4 একক কমিয়ে হচ্ছে বি বিন্দু দ্বারা প্রকাশ করা হয়েছে। এভাবে শ্রমের পরিমাণ 1 একক করে বাড়িয়ে 5 পর্যন্ত করা হয়েছে এবং শ্রমের মূলধনের পরিমাণ 3 একক, 2 একক এবং 1 একক করে কমিয়ে 2 পর্যন্ত করা হয়েছে এবং এ বি সি ডি ই গুলো যোগ করে আমরা পেয়েছি আইকিউ রেখা বা সম উৎপাদন রেখা। এখানে জাস্ট এটা দেখাইতে হবে যে মূলধনের পরিমাণ আমরা কতটুকু কমিয়ে শ্রমের পরিমাণ 1 একক বেশি করেছি। জাস্ট এই সংখ্যাগুলো ঠিক করে দেখাইলেই এনাফ। এবার চিত্রের বর্ণনায় চলে যাই। চিত্রের বর্ণনা দিলে আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো উপরের চিত্রে দেখা যাচ্ছে যে উৎপাদনকারী বি সংমিশ্রণের উৎপাদন করার সময় 1 একক শ্রম এল গ্রহণ করার জন্য 4 একক মূলধন ছাড়তে হয়েছে, যেটা আমরা চিত্রে দেখে এসেছিলাম। যখন আমরা 1 একক উৎপাদন করেছিলাম শ্রম, তখন আমাদের মূলধন ছিল 12 একক। এরপর বি বিন্দুতে আমরা যখন 2 একক শ্রম ব্যবহার করেছি তখন আমাদের মূলধন কমে গিয়ে হয়েছে 8 একক। ঠিক বি বিন্দু থেকে এখানে উল্লেখ করা আছে যে শ্রমের পরিমাণ 1 একক বৃদ্ধি করার জন্য মূলধনের পরিমাণ 4 একক ছাড়তে হয়েছে। এক্ষেত্রে এমআরটিএস হচ্ছে 1:4। সি সংমিশ্রণে উৎপাদন করার সময় উৎপাদনকারী 1 একক শ্রম গ্রহণ করার জন্য 3 একক মূলধন ছাড়তে হয়েছে। এক্ষেত্রে এমআরটিএস হচ্ছে 1:3। এভাবে সিডি বিন্দুতে এমআরটিএস হচ্ছে 1:2 এবং 1:1। এভাবে শ্রম নিয়োগ বাড়ানোর জন্য উৎপাদনকারী যে হারে মূলধন ছাড়ছে তাকেই হচ্ছে এল ও কে এর প্রান্তিক কারিগরি বিকম্পনের হার বা এমআরটিএস এল কে বলে। উৎপাদনের প্রান্তিক পরিবর্তনের হার ক্রমহ্রাসমান উৎপাদন রেখার আইকিউ ঢাল দ্বারা ক্রমহ্রাসমান প্রান্তিক কারিগরি পরিবর্তনের হার নির্দেশিত হয়। অর্থাৎ এই প্রান্তিক কারিগরি পরিবর্তনের হার দ্বারা আমরা সম উৎপাদন রেখার ঢাল প্রমাণ করতে পারি। অর্থাৎ একটা সম উৎপাদন রেখার ঢাল প্রান্তিক কারিগরি পরিবর্তনের হার প্রকাশ করে। জাস্ট এটাই হচ্ছে লাস্ট লাইন লিখে দিলে এনাফ। ওকে, পরবর্তী প্রশ্নে চলে যাই। উৎপাদকের ভারসাম্য বলতে কি বুঝো? চিত্রের সাহায্যে উৎপাদকের ভারসাম্য শর্তগুলো ব্যাখ্যা করো। আচ্ছা, উৎপাদকের ভারসাম্য বলতে কি বুঝো? প্রথমেই বলি, উৎপাদকের ভারসাম্য বলতে একজন উৎপাদনকারী যতটুকু পরিমাণ উৎপাদন করলে তার ব্যয়টা ঠিক থাকবে এবং তার মুনাফা সর্বোচ্চ হবে, সেটাই হচ্ছে উৎপাদকের ভারসাম্য স্তর। এবার দেখি এখানে কি লেখা আছে। উৎপাদনকারীর মূল লক্ষ্য হচ্ছে উৎপাদন সর্বোচ্চকরণের মাধ্যমে মুনাফা সর্বোচ্চ করা। সে উদ্দেশ্যে উৎপাদনকারী উপকরণ নিয়োগ করে। উৎপাদনকারী খরচ বা বাজেট নির্দিষ্ট এবং উপকরণের দাম জানা আছে, তাই সীমাবদ্ধ বাজেটে উৎপাদনকারী এমন ভাবে উপকরণ নিয়োগ করে যেন তার উৎপাদন সর্বোচ্চ হয়। তবে উৎপাদনের সে স্তরে মুনাফা সর্বোচ্চ হয়, সেই অবস্থাকে বলা হয় উৎপাদকের ভারসাম্য। অর্থাৎ যে স্তরে উৎপাদকের উৎপাদনটাও সর্বোচ্চ হবে এবং তার মুনাফাও সর্বোচ্চ হবে, সেটাই হচ্ছে উৎপাদকের ভারসাম্য স্তর। ভারসাম্য উৎপাদন স্তরে উৎপাদকের যে নিয়োগ নির্ধারিত হয় উপকরণের যে সে সংমিশ্রণকে বলা হয় উপকরণের কাম্য সংমিশ্রণ। অর্থাৎ যেখানে উৎপাদনটা সর্বোচ্চ হবে, উৎপাদকের উৎপাদনটা সর্বোচ্চ হবে এবং উপকরণটার সঠিক ব্যবহার হবে, সেটাই হচ্ছে উপকরণের কাম্য সংমিশ্রণ। এবার শর্ত দুটি দেখা যাক। প্রথম শর্ত হচ্ছে প্রয়োজনীয় শর্ত। যতটুকু শর্ত এখানে লেখা আছে ততটুকু লেখার প্রয়োজন নাও হতে পারে, জাস্ট আমরা ফার্স্ট লাইনটা উঠায় দিলেও হবে। ভারসাম্য বিন্দুতে সমখরচ রেখা উৎপাদন রেখাকে স্পর্শ করে এবং সমখরচ রেখার ঢাল উৎপাদন রেখার ঢাল পরস্পর সমান হবে। এইটুকু যদি আমরা উল্লেখ করতে পারি তাহলে প্রথম শর্ত আমাদের কমপ্লিট হবে, যে ভারসাম্য বিন্দুতে সমখরচ রেখা উৎপাদন রেখাকে স্পর্শ করে। অর্থাৎ ভারসাম্য বিন্দুতে উৎপাদন রেখা সমখরচ রেখাকে স্পর্শ করবে, অর্থাৎ আইকিউ রেখা বাজেট রেখাকে স্পর্শ করবে। দ্বিতীয় শর্ত কি? পর্যাপ্ত শর্ত। ভারসাম্য বিন্দুতে সম উৎপাদন রেখা সুনির্দিষ্টভাবে মূল বিন্দুর দিকে উত্তল হবে।
অর্থাৎ ভারসাম্য বিন্দুতে উপাদান সমূহের প্রান্তিক কারিগরি পরিবর্তনের হার MRTS ক্রমহ্রাসমান হবে। এটা আমরা পুরাটা লিখতে পারি, অথবা মূল বিন্দুর দিকে উত্তল হবে এটাও লিখতে পারি। অর্থাৎ ভারসাম্য বিন্দুতে সম উৎপাদন রেখা আস্তে আস্তে ভূমি অক্ষের দিকে নেমে আসবে বা ভূমি অক্ষের সাথে দিকে নেমে যাবে, এটাই হচ্ছে পর্যাপ্ত শর্ত বা দ্বিতীয় শর্ত। উপরোক্ত শর্তগুলোর ভিত্তিতে উৎপাদকের ভারসাম্য অবস্থা বা উপকরণ নিয়োগের কাম্য অবস্থা দুটি দিক থেকে ব্যাখ্যা করা যায়। একটা হচ্ছে নির্দিষ্ট খরচ সাপেক্ষে উৎপাদন সর্বোচ্চকরণ, আরেকটা আমরা পরবর্তীতে দেখব, আগে এটা দেখে নিই। নির্দিষ্ট খরচ সাপেক্ষে উৎপাদন সর্বোচ্চকরণ, নির্দিষ্ট খরচ উৎপাদনকারী সর্বোচ্চ সমুৎপাদন রেখার উৎপাদন করতে চাইবে। উপকরণ নিয়োগের যে স্তরে উৎপাদনকারী নির্দিষ্ট খরচ উৎপাদন সর্বোচ্চ করতে সক্ষম হবে উহাকে বলা হয় কাম্য উপকরণ সংমিশ্রণ। যে বিন্দুতে সমখরচ রেখা সম্ভাব্য সর্বোচ্চ সমউৎপাদন রেখাকে স্পর্শ করবে সেই বিন্দুতে উৎপাদনকারী নির্দিষ্ট খরচ সাপেক্ষে ভারসাম্য লাভ করবে। অর্থাৎ আমাদের বাজেট রেখা যতটা থাকবে, অর্থাৎ বাজেট রেখাটা সর্বোচ্চ যে পর্যায়ের সমউৎপাদন রেখাকে স্পর্শ করতে পারবে সেটাই হচ্ছে নির্দিষ্ট খরচ সাপেক্ষে উৎপাদন সর্বোচ্চকরণ। অর্থাৎ বাজেট রেখা যত উপরের হচ্ছে সমউৎপাদন রেখাকে স্পর্শ করবে এবং যেখানটায় স্পর্শ করবে সেটাই হচ্ছে নির্দিষ্ট খরচ সাপেক্ষে উৎপাদন সর্বোচ্চকরণ। এর কিছু অনুমিত শর্ত আছে, শর্তগুলো একটু দেখে নেই। খরচ প্রদত্ত বা নির্দিষ্ট, আচ্ছা, নির্দিষ্ট পরিমাণ খরচ হবে, অর্থাৎ বাজেটটা আমাদের সীমিত হবে বা নির্দিষ্ট হবে। কারিগরি জ্ঞান অপরিবর্তনীয়, কারিগরি জ্ঞান আমাদের অপরিবর্তনীয় হবে, পরিবর্তন করা যাবে না। উৎপাদনকারীর আচরণ যুক্তিশীল, উৎপাদনকারী যুক্তিশীল আচরণ করবে, অর্থাৎ যেভাবে উৎপাদনটা করা যুক্তিযুক্ত হবে সেভাবে উৎপাদন করবে। দুটি উপকরণ বিবেচ্য, অর্থাৎ শ্রম ও মূলধন, এখানে দুটি বিষয় রয়েছে, যেটা শ্রম ও মূলধন। শ্রম ও মূলধনের দাম স্থির থাকবে। উপকরণ সমূহের একক সমজাতীয় হবে। এগুলো হচ্ছে অনুমিত শর্ত, অর্থাৎ এই বিষয়টা আমাদের প্রমাণ করতে গেলে এই 6টা অনুমিত শর্ত আমাদের প্রয়োজন হবে। এই 6টা বিষয় আমাদের এর ভিতরে অন্তর্ভুক্ত থাকতে হবে। এবার আমরা চিত্র দেখি। চিত্রে আমরা দেখতে পাচ্ছি 3টি আইকিউ রেখা বা সমউৎপাদন রেখা আছে, IQ1, IQ2, IQ3, এবং একটি বাজেট রেখা AB দেওয়া আছে এবং OX অক্ষে শ্রম এবং OY অক্ষে মূলধন দেওয়া আছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে IQ1 রেখাতে বাজেট রেখা F ও G বিন্দুতে স্পর্শ করেছে, যেখানে আমাদের বাজেট রেখা দ্বারা উৎপাদনটা নির্দেশ করে। আমরা আরো দেখতে পাচ্ছি যে IQ2 রেখাতে ই বিন্দুতে বাজেট রেখা স্পর্শ করেছে, যেখানে আমরা দেখতে পাই F ও G বিন্দুতে যতটুকু উৎপাদন হয়েছে তার থেকে অধিক উৎপাদন হয়েছে ই বিন্দুতে। তাই বলা যায় ই বিন্দুই হচ্ছে ভারসাম্য বিন্দু বা নির্দিষ্ট খরচ সাপেক্ষে উৎপাদন সর্বোচ্চকরণ বিন্দু। অর্থাৎ বাজেট সীমিত রেখে সর্বোচ্চ সমউৎপাদন রেখায় আমরা পৌঁছাইতে পারি, সেটাই হচ্ছে নির্দিষ্ট খরচ সাপেক্ষে উৎপাদন সর্বোচ্চকরণ। এবার চিত্রের বর্ণনাটায় চলে যাই। দেখো, চিত্রের OX অক্ষে শ্রম ও OY অক্ষে মূলধন ধরা হয়েছে। এবি হচ্ছে সমখরচ রেখা যার প্রতিটি বিন্দুতে উৎপাদনকারীর জন্য সমান খরচ নির্দেশ করে। IQ1, IQ2, IQ3 তিনটি সমউৎপাদন রেখা দ্বারা যথাক্রমে 100, 200, 300 একক উৎপাদন নির্দেশিত হয়। IQ3 সমউৎপাদন রেখার উৎপাদন সবচেয়ে বেশি, 300 একক, কিন্তু IQ3 রেখায় AB সমখরচ রেখার বাইরে যাওয়ায় IQ3 রেখায় উৎপাদন করা সম্ভব নয়। যেহেতু আমাদের বাজেট সীমিত AB পর্যন্ত, তাই IQ3 রেখায় পৌঁছানো আমাদের সম্ভব নয়। এবি সমখরচ রেখার উপর বিবেচ্য বিন্দু তিনটি হচ্ছে EF, G। F এবং G বিন্দুতে 100 একক উৎপাদন নির্দেশ করে, কিন্তু ই বিন্দুতে 200 একক উৎপাদন নির্দেশ করে। কাজে ই বিন্দুতে উৎপাদন করলে সীমিত বাজেটে AB এর সাহায্যে উৎপাদন সর্বোচ্চ করা সম্ভব। কাজে ই বিন্দু হচ্ছে ভারসাম্য বিন্দু
কারণ ই বিন্দুতে এবি এবং IQ2 রেখা পরস্পর স্পর্শ করেছে এবং IQ2 সমুৎপাদন রেখা মূল বিন্দুর দিকে সুনিশ্চিতভাবে উত্তল, অর্থাৎ যে ভারসাম্য যে দুটি শর্ত, সেই শর্ত দুটি এখানে পালিত হয়েছে। একটা হচ্ছে বাজেট রেখা সমুৎপাদন রেখাকে স্পর্শ করবে এবং সমুৎপাদন রেখা নিচের দিকে নামতে থাকবে। এই দুটি শর্ত এখানে পালিত হয়েছে এবং ই বিন্দুতে ভারসাম্যের স্পর্শক সংক্রান্ত প্রয়োজনীয় শর্ত উত্তলতা সংক্রান্ত পর্যাপ্ত শর্ত পূরণ হয়েছে। সুতরাং কাম্য উৎপাদন সংমিশ্রণ হয়েছে OM পরিমাণ এবং শ্রম ও ON পরিমাণ মূলধন। অর্থাৎ উৎপাদনকারী যদি OM পরিমাণ শ্রম এবং ON পরিমাণ মূলধন নিয়োগ করে, তাহলে নির্দিষ্ট খরচে উৎপাদন সর্বোচ্চ হবে এবং সর্বোচ্চ হবে ই বিন্দুতে। কাজেই বলা যায় যে সমখরচ রেখা ও সমউৎপাদন রেখার ছেদ বিন্দু নয়, বরং স্পর্শক বিন্দুতেই উৎপাদনকারী ভারসাম্য লাভ করবে। এবার যাই দ্বিতীয়টা ব্যাখ্যাটা। দ্বিতীয়টা হচ্ছে নির্দিষ্ট পরিমাণ উৎপাদন সাপেক্ষে খরচ সর্বনিম্নকরণ। আগে ছিল আমাদের একটা নির্দিষ্ট বাজেট থাকবে, সেই বাজেটের ভিত্তিতে আমরা কিভাবে সব থেকে বেশি উৎপাদন করতে পারি। এবার আমাদের আসছে বাজেট আমাদের থাকবে না নির্দিষ্ট পরিমাণ, বাজেট থাকবে কয়েকটা। সেই বাজেটের মধ্যে রেখে আমরা সব থেকে কম ব্যয়ে সর্বোচ্চ উৎপাদন করতে পারি, সেটাই আমাদের এখন দেখতে হবে। এখন দেখো, উৎপাদনের পরিমাণ জানা থাকলে উৎপাদনকারী খরচ সর্বনিম্ন করতে চায়, যে উদ্দেশ্যে এমন ভাবে উপকরণ সংমিশ্রণ ক্রয় করবে যেন উক্ত নির্দিষ্ট পরিমাণ উৎপাদন করতে খরচ সবচেয়ে কম হয়। যে বিন্দুতে একটি উত্তল সমউৎপাদন রেখা ও একটি সমখরচ রেখা পরস্পর স্পর্শ করবে, সে বিন্দুতে উৎপাদনকারী ভারসাম্য লাভ করবে। অর্থাৎ আমরা দেখতে পাবো এখানে একটা সমউৎপাদন রেখা, যেখানে আগের চিত্র ছিল 100 একক, 200 একক, 300 একক, তিনটা সমউৎপাদন রেখা ছিল। এখানে আমাদের উৎপাদনটা নির্দিষ্ট ধরে নিয়ে আমরা 100 একক। এই 100 একক উৎপাদন করতে আমাদের সর্বনিম্ন কতটা ব্যয় করতে হবে, সেটাই আমাদের এখানে প্রমাণ করতে হবে। তার জন্য কিছু অনুমিত শর্ত আছে, অনুমিত শর্তগুলো একটু দেখে নেই। উৎপাদনের পরিমাণ প্রদত্ত ও নির্দিষ্ট, কারিগরি জ্ঞান অপরিবর্তনীয়। আগের শর্তগুলোর মতো সবগুলো শর্ত সেম, শুধুমাত্র আগেরটা ছিল বাজেট নির্দিষ্ট আর এখানে থাকবে হচ্ছে উৎপাদন নির্দিষ্ট। দেখি তারপরেও শর্তগুলো সবগুলো আমরা দেখবো। কারিগরি জ্ঞান অপরিবর্তনীয়। 3 নাম্বার হচ্ছে উৎপাদনকারীর আচরণ যুক্তিশীল। 4 নাম্বার হচ্ছে দুটি উপকরণ বিবেচ্য যথা শ্রম ও মূলধন। 5 নাম্বার হচ্ছে শ্রম ও মূলধনের দাম স্থির থাকবে। 6 নাম্বার হচ্ছে উৎপাদনের একক সমূহ সমজাতীয়। এবার আমরা চিত্রে চলে যাই। চিত্রটা দেখলে আশা করি বুঝতে পারবো আগেরটার আর এটার ডিফারেন্স। দেখো, আগেরটা ছিল 3টা হচ্ছে IQ এর চিত্র, আর এখানে আসছে 3টা হচ্ছে বাজেট রেখার চিত্র। একটা হচ্ছে A2 B2, একটা হচ্ছে A1 B1, আর একটা হচ্ছে AB। এখন আমরা দেখব এই IQ 100 একক সমউৎপাদন রেখা দ্বারা আমরা সব থেকে কম ব্যয়ে কিভাবে উৎপাদন করতে পারি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে IQ রেখা E1 E2 তে ছেদ করেছে, অর্থাৎ A2 B2 বাজেট রেখাকে স্পর্শ করেছে, যেখানে আমাদের বাজেট হচ্ছে A2 B2। কিন্তু আমরা আরো দেখতে পাচ্ছি যে ই বিন্দুতে আমাদের IQ রেখা স্পর্শ করেছে A1 B1 বাজেট রেখাতে, যেখানে E1 E2 থেকে ই বিন্দুতে আমাদের খরচের পরিমাণ কম, তাই ই বিন্দুই হবে ভারসাম্য বিন্দু বা নির্দিষ্ট উৎপাদন সাপেক্ষে খরচ সর্বনিম্নকরণ। এবার বর্ণনায় চলে যাই, বর্ণনা ক্লিয়ার করি। দেখো, চিত্রের OX অক্ষে শ্রম ও Y অক্ষে মূলধন ধরা হয়েছে। IQ হচ্ছে সমউৎপাদন রেখা যার একটি বিন্দুতে উৎপাদনকারী 100 একক দ্রব্যের উৎপাদন করতে পারে। AB এবং AB1 A1 B1 এবং A2 B2 তিনটি সমখরচ রেখা যথাক্রমে 100, 200, 300 টাকা খরচ নির্দেশ করে। অর্থাৎ প্রথম A2 B2 তে 300 টাকা খরচ হবে, A1 B1 এ 200 টাকা খরচ হবে এবং AB তে 100 টাকা খরচ হবে আমাদের
100 একক উৎপাদন করার জন্য। এবি সমখরচ রেখা খরচ সবচেয়ে কম, কিন্তু উৎপাদনকারীর পক্ষে এবি সমখরচ রেখায় উৎপাদন পরিচালনা করা সম্ভব নয়। এখন বিবেচ্য তিনটি বিন্দু যথাক্রমে ই1 এবং ই2। ই1 এবং ই2 বিন্দুতে 100 একক উৎপাদন করতে খরচ হবে 300 টাকা, অথচ ই বিন্দুতে খরচ পড়বে 200 টাকা। ই বিন্দুতে খরচ সর্বনিম্ন হবে, কাজে ই বিন্দু উৎপাদকের ভারসাম্য বিন্দু। ওএম পরিমাণ শ্রম এবং ওএন পরিমাণ মূলধন হচ্ছে সর্বনিম্ন খরচ নির্দেশক কাম্য উপকরণ সংমিশ্রণ, অর্থাৎ ওএম পরিমাণ শ্রম এবং ওএন পরিমাণ মূলধন ব্যবহার করলে আমরা ই বিন্দুতে খরচ সর্বনিম্নকরণ করতে পারবো। ই বিন্দুতে A1 B1 সমখরচ রেখার আইকিউ সম উৎপাদন রেখাকে স্পর্শ করেছে এবং সম উৎপাদন রেখা সুনির্দিষ্টভাবে মূল বিন্দুর দিকে উত্তল। এখানেও আমাদের ভারসাম্যের দুটি শর্তই পালিত হয়েছে, অর্থাৎ ই বিন্দুতে ভারসাম্যের স্পর্শ সংক্রান্ত প্রয়োজনীয় শর্ত এবং উত্তলতা সংক্রান্ত পর্যাপ্ত শর্ত পূরণ হয়েছে। সুতরাং সমখরচ রেখা ও সমউৎপাদন রেখার ছেদ বিন্দুতে নয়, বরং স্পর্শক বিন্দুতে কেবলমাত্র ন্যূনতম খরচ নির্দেশক কাম্য উপকরণ সংমিশ্রণ নির্ধারিত হয়। তাহলে আমরা দুইটা ব্যাখ্যায় দেখলাম যে নির্দিষ্ট খরচ সাপেক্ষে উৎপাদন সর্বোচ্চকরণ এবং নির্দিষ্ট উৎপাদন সাপেক্ষে খরচ সর্বনিম্নকরণ। দুটা ব্যাখ্যায় আমাদের কাছে আশা করি ক্লিয়ার হয়ে গেছে, আর কোনো প্রবলেম থাকবে না আশা করি। আজকে লাস্ট প্রশ্ন হচ্ছে মাত্রাগত উৎপাদন প্রবাহ কি? চিত্রের সাহায্যে বিভিন্ন ধরনের মাত্রাগত উৎপাদন প্রবাহ ব্যাখ্যা করো। মাত্রাগত উৎপাদন প্রবাহটা আসলে কি সেটা একটু দেখা যাক। দীর্ঘকালে উৎপাদনের সকল উপকরণ ব্যবহারের মাত্রা পরিবর্তন করা সম্ভব। উৎপাদনে ব্যবহৃত উপকরণ সমূহের ব্যবহারের অনুপাত স্থির রেখে উৎপাদন পরিবর্তন করাকে মাত্রাগত উৎপাদন প্রবাহ বলে। অর্থাৎ উপকরণটা ঠিক রেখে আমাদের উৎপাদনের পরিবর্তন করলে, অর্থাৎ উৎপাদন বাড়াইলে বা কমাইলে যেটা হয়, অর্থাৎ উৎপাদনের পরিমাণটার পরিবর্তন হলে সেটাকে বলা হয় মাত্রাগত উৎপাদন প্রবাহ। এই মাত্রাগত উৎপাদন প্রবাহ তিন প্রকার। একটা হচ্ছে স্থির মাত্রাগত উৎপাদন প্রবাহ, একটা হচ্ছে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন প্রবাহ এবং আরেকটা হচ্ছে ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন প্রবাহ। এই তিনটারই আমরা ব্যাখ্যা দেখবো এবং চিত্র দেখবো। তিনটার ব্যাখ্যা এবং চিত্রে চলে যাই। প্রথমটা হচ্ছে স্থির মাত্রাগত উৎপাদন প্রবাহ। উপকরণের ব্যবহার যে হারে পরিবর্তন করা হয়, উৎপাদনও যদি ওই একই হারে পরিবর্তিত হয় তবে তাকে স্থির সমহার উৎপাদন প্রবাহ বলা হয়। অর্থাৎ আমি যদি উপকরণটা যে হারে পরিবর্তন করব, আমার উৎপাদনটাও যদি সেই হারে পরিবর্তন করা হয় তাহলে সেটা হবে স্থির বা সমহার মাত্রাগত উৎপাদন প্রবাহ। চিত্রে আমরা দেখতে পাচ্ছি ও এক্স অক্ষে শ্রম এবং ও ওয়াই অক্ষে মূলধন ব্যবহার করা হয়েছে। এখন চিত্রের আইকিউ রেখা দেওয়া আছে চারটা, সম উৎপাদন রেখা IQ1, IQ2, IQ3, IQ4। এখন এখানে উৎপাদন উপকরণ দেখানো হচ্ছে 50, 100, 150, 200। এখন দেখা যাক আমাদের এখানে পরিবর্তনটা হচ্ছে 50 একক করে করে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে 50 একক যদি আমরা উপকরণের পরিবর্তন করি তাহলে আমাদের উৎপাদনের পরিবর্তন হচ্ছে 50 একক করে। চিত্রটা আমরা একটু যদি খেয়াল করি, প্রত্যেকটার মাঝের গ্যাপটা সমান দেওয়া আছে, অর্থাৎ 50 একক করে করে যে পরিবর্তন হচ্ছে এই সমান গ্যাপের কারণে এটা হচ্ছে স্থির বা সমহার মাত্রাগত উৎপাদন। চিত্রের বর্ণনা দেখলে আরেকটু ক্লিয়ার হব। চিত্রের বর্ণনায় চলে যাই। চিত্রে IQ1, IQ2, IQ3 এবং IQ4 হচ্ছে চারটি সমউৎপাদন রেখা। এগুলো যথাক্রমে 50, 100, 150, 200 একক উৎপাদন নির্দেশ করে। OS হচ্ছে মাত্রা রেখা যেখানে উৎপাদনগুলোর অনুপাত স্থির। চিত্র অনুসারে AB = BC = CD, অর্থাৎ AB তে যতটুকু উৎপাদন হবে BC তে ততটুকু উৎপাদন হবে, CD তে ততটুকু উৎপাদন হবে। অর্থাৎ AB = BC = CD আমরা লিখতে পারি। অর্থাৎ শ্রম ও মূলধন নির্দিষ্ট অনুপাতে বাড়ানো হয়েছে। উৎপাদন একই হারে অর্থাৎ 50 একক করে বেড়েছে, অর্থাৎ শ্রম ও মূলধন যে হারে বৃদ্ধি করা হয়েছে উৎপাদন সমহারে বৃদ্ধি পেয়েছে, কাজে এখানে স্থির বা সমহার মাত্রাগত উৎপাদন কার্যকর।
অর্থাৎ আমাদের শ্রম ও মূলধন আমরা যে হারে পরিবর্তন করব বা যে হারে বাড়াবো বা কমাবো, সেই হারে যদি আমাদের উৎপাদনটা বাড়ে বা কমে, তাহলে সেটা হবে হচ্ছে স্থির বা সমহার মাত্রাগত উৎপাদন প্রবাহ। দ্বিতীয় চলে যাই আমরা, ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন প্রবাহ। উপকরণের ব্যবহার যে হারে বৃদ্ধি করা হয়, উৎপাদন যদি তার চেয়ে বেশি হারে বৃদ্ধি পায়, তখন তাকে বলা হয় ক্রমবর্ধমান উৎপাদন মাত্রাগত উৎপাদন প্রবাহ। অর্থাৎ এক্ষেত্রে উৎপাদন দ্বিগুণ বাড়লে উপাদান দ্বিগুণ বাড়লে উৎপাদন 3 গুণ বা 4 গুণ বাড়ে। নিম্নে চিত্রের সাহায্যে দেখানো হলো। আমরা দেখতে পাচ্ছি যে এখানে 50 একক, 100 একক, 150 একক, 200 একক, কিন্তু আমাদের এখানে চিত্রটা আমরা যদি খেয়াল করি, প্রথমটার গ্যাপ অনেক বেশি, তারপরেরটার গ্যাপ একটু কম, তারপরে একটা গ্যাপ আরেকটু কম। অর্থাৎ আমাদের প্রথম যেভাবে আমরা উপকরণটা আমরা যদি পরিবর্তন করি, তাহলে দেখা যায় যে আমাদের উৎপাদনটা তার থেকে দ্বিগুণ হারে বা 3 গুণ হারে পরিবর্তন হচ্ছে, যার কারণে আমাদের এই চিত্রের গ্যাপটা বেশি হচ্ছে। অর্থাৎ 50 একক যদি আমরা উপকরণের পরিবর্তন করি, তাহলে আমাদের উৎপাদনের পরিবর্তন হচ্ছে 100 একক বা 150 একক। এভাবে যদি আমরা 100 একক পরিবর্তন করি, তাহলে আমাদের পরিবর্তন হবে 200 একক বা 250 একক। এভাবে এটা আমাদের চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে যে গ্যাপের মাধ্যমে প্রথমটা বেশি, তারপর এটা একটু কম, তারপর একটু কম, তারপর এটা আরেকটু কম। অর্থাৎ আমরা যদি নিচের দিকে নামতে থাকি, তাহলে আমাদের উৎপাদনটা আরো বেশি হচ্ছে। দেখো চিত্রে বর্ণনা গেলে চিত্রটা আরো ক্লিয়ার হবে। চিত্রে IQ1, IQ2, IQ3 এবং IQ4 হচ্ছে 4টি সমুৎপাদন রেখা। এরা যথাক্রমে 50, 100, 150 ও 200 একক উৎপাদন নির্দেশ করে। ওএস হচ্ছে মাত্রা রেখা। ওএস মাত্রা রেখা অগ্রসর হলে দেখা যায় যে এর যতই উপরে যাওয়া যায়, ততই আনুপাতিক হারে কম পরিমাণে উৎপাদন নিয়োগ করা হয়, এবং দেখা যায় যে এবি গ্রেটার দেন বিসি গ্রেটার দেন সিডি। অর্থাৎ আমরা যত উপরে যাব, তত আমরা কম পরিমাণে উপকরণ নিয়োগ করব, কিন্তু আমাদের উৎপাদনটা হবে বেশি পরিমাণে। অর্থাৎ ক্রমশ কম হারে উপাদান নিয়োগ করলে উৎপাদন একই হারে বেড়েছে। কাজে এখানে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন নির্দেশ করে। অর্থাৎ আমরা উপকরণটা কম নিয়োগ করব, কিন্তু আমাদের উৎপাদনটা বেশি হবে। এজন্য উপরের থেকে নিচের দিকের গ্যাপটা বেশি হবে এবং উপরের দিকে গ্যাপটা কমতে থাকবে। আচ্ছা, তৃতীয় নম্বরে দেখি আমরা ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন প্রবাহ। উপকরণের ব্যবহার যে হারে বৃদ্ধি করা হয়, উৎপাদন যদি তার চেয়ে কম হারে বৃদ্ধি পায়, তখন তাকে বলা হয় ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন প্রবাহ। অর্থাৎ আমরা যদি 50 একক উপকরণ ব্যবহার করি এবং আমাদের উৎপাদন যদি হয় 80 একক, তাহলে আমাদের দেখা গেল যে 30 একক করে কম আমাদের উৎপাদন হচ্ছে। অর্থাৎ আমাদের পরিবর্তনটা আমরা উপকরণে যতটা করছি, তার থেকে যদি কম পরিমাণে উৎপাদন আমরা পাই, তাহলে সেটা হবে আমাদের ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন। চিত্রে চলে যাই। চিত্রে আমরা দেখতে পাচ্ছি একই রকম, শুধু হচ্ছে নিচের দিকের গ্যাপটা কমবে এবং উপরের দিকের গ্যাপটা বাড়বে। অর্থাৎ আমরা যত বেশি উপকরণ নিয়োগ করব না কেন, আমাদের হচ্ছে উৎপাদনের পরিমাণটা কমতে থাকবে। তাই নিচের দিকে কমে আসতেছে এবং উপরের দিকে হচ্ছে গ্যাপটা বেশি হচ্ছে। অর্থাৎ আমরা যত নিচের দিকে নামবো, তত আমাদের উৎপাদনটা কমে যাবে। চিত্রের বর্ণনা দেখলে আরো ক্লিয়ার হবে। চিত্রে IQ1, IQ2, IQ3 এবং IQ4 হচ্ছে 4টি সমুৎপাদন রেখা। এরা যথাক্রমে 50, 100, 150 এবং 200 একক উৎপাদন নির্দেশ করে। ওএস হচ্ছে মাত্রা রেখা। ওএস মাত্রা রেখা দিয়ে যতই উপরের দিকে ওঠা যায়, ততই উপাদান বৃদ্ধির চেয়ে কম হারে উৎপাদন বৃদ্ধি পায়। অর্থাৎ আমাদের উপকরণটা আমি বেশি বৃদ্ধি করব, যেমন 50, 100, 150, 200। অর্থাৎ আমরা উপকরণটা বেশি ব্যবহার করছি, কিন্তু আমাদের উৎপাদনটা কমে আসছে। কমে আসছে কিভাবে? গ্যাপটা দিয়ে। অর্থাৎ এবি লেস দেন বিসি লেস দেন সিডি, এভাবে। অর্থাৎ নির্দিষ্ট হারে 50 একক করে উৎপাদন বাড়ানোর জন্য উপাদান ক্রমশ বেশি হারে বাড়তে বেশি হারে বাড়াতে হচ্ছে। কাজে এখানে ক্রমহ্রাসমান মাত্রা রেখা উৎপাদন রেখা কার্যকর। অর্থাৎ আমাদের প্রথমটা হচ্ছে 50 একক করে পরিবর্তন করলে আমাদের উৎপাদনও 50 একক করে পরিবর্তিত হবে। দ্বিতীয়টা হচ্ছে আমি
50 একক করে পরিবর্তন যদি করি তাহলে আমাদের উৎপাদন আর দ্বিগুণ হারে বাড়বে, 100 একক হারে বাড়বে। তৃতীয়টা হচ্ছে 50 একক করে পরিবর্তন করলেও আমাদের উৎপাদনটা আরো কমে যাবে, 1.5 গুণ বা 1 গুণ কমে যাবে, অর্থাৎ 30 হইতে পারে, 20 হইতে পারে, এরকম কমে যাবে। অর্থাৎ 80 একক উৎপাদন হবে, 50 একক উপকরণ বাড়াইলে আমাদের 80 একক উৎপাদন হবে। অর্থাৎ 50 একক করে উৎপাদন যদি আমরা বাড়াইতে পারি তাহলে আমাদের উচিত ছিল 100 একক হওয়া, কিন্তু আমাদের যদি 80 একক উৎপাদন হয় তাহলে আমাদের বুঝতে হবে যে 30 একক উৎপাদন আমাদের বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমি উপকরণ ব্যবহার করেছি 50 একক। এইভাবে তাহলে তিনটা জিনিস আমরা বুঝতে পারলাম, একটা স্থির, একটা ক্রমবর্ধমান, একটা ক্রমহ্রাসমান। আশা করি এই প্রশ্নটাও সবার কাছে ক্লিয়ার, কোনো সমস্যা থাকবে না। আজকের লাস্ট প্রশ্নটাও সবার কাছে ক্লিয়ার করে দিলাম। এই পর্যন্তই তাহলে আজকে শেষ করে দিচ্ছি। কারোর যদি এছাড়াও কোনো প্রশ্ন থাকে বা কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন, আর ভিডিওটা দেখতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ সবাইকে।